স্যার, কথা শোনা যাইতেছে না। হ্যালো। আরে ক্লাস এখনো স্টার্ট করে নাই। চালু হয়নি, সরি। হ্যাঁ, শোনো, এখন আমরা শুরু করতেছি। আচ্ছা, কম্পটন এফেক্ট কাকে বলে? কম্পটন এফেক্ট হলো সাধারণত আমরা যদি দেখি যে লাইট একটা ওয়েভ, এই লাইটটা যদি কোনো একটা ইলেকট্রনকে হিট করে, তাহলে দেয়ার ইজ এ চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি অফ দ্য ইলেকট্রন। ঠিক আছে, এই ঘটনাটাকে আমরা বলি কম্পটন এফেক্ট। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি: অ্যাকর্ডিং টু কোয়ান্টাম থিওরি, অ্যাকর্ডিং টু কোয়ান্টাম theory theory of light behaves like a behaves like a like a like a particle which does not have a does not have a mass। এটা এমন একটা পার্টিকেল যে পার্টিকেলের কোনো ভর নাই। ঠিক আছে, it can it can deflect electron after after কলিশন। ধর তাদের মধ্যে কলিশন হলো, তখন এটা ইলেকট্রনকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিতে পারে। চল আমরা একটু একটা ছবি আঁকি, ছবি এঁকে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ধরো এখানে একটা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটার এটার তাদের ইলেকট্রনের এনার্জি হলো mc², তার মোমেন্টাম হলো 0, কারণ সেই স্থির অবস্থায় আছে। ঠিক আছে, এখন ধরো তার উপর একটা ফোটন এসে পড়লো, ফোটন এসে তাকে একটা ধাক্কা দিল। এই ফোটনের এনার্জি হলো, এটা হলো ইনসিডেন্ট ফোটন, ফোটন তার এনার্জি হলো, ফোটনের এনার্জি সবসময় আমরা E=h এরকম একটা সূত্রের মাধ্যমে লিখে থাকি। আর তার ভরবেগ হলো h/c। এই কলিশনের পরে ফোটনগুলি এই দিকে চলে গেছে। এটাকে আমরা বলবো স্ক্যাটার্ড ফোটন। স্ক্যাটার্ড ফোটন ফোটন এইটার এনার্জি হলো E=h²। আগেরটা ছিল h², এখন হয়ে গেছে h², এবং তার মোমেন্টাম হয়ে গেছে h²/c। ধরো এই লাইনটা এইভাবে সোজা গেল, আর ইলেকট্রনটা হবে কি, এদিকে চলে যাবে, এদিকে চলে গেল ইলেকট্রনটা, মনে করো। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে আমি যদি বলি ফাই, এই অ্যাঙ্গেলটাকে আমি বলবো থিটা। এখন ইলেকট্রনের যখন সে গতিশীল অবস্থায় আছে, তখন তার এনার্জি হলো m²c4+p²c², এবং তার মোমেন্টামকে আমরা ধরি p=p, একই মোমেন্টামই রইলো। ঠিক আছে, p=p। এখন তার যে মোমেন্টাম গুলি আছে, সেই মোমেন্টাম গুলিকে আমি একটু আরেকটা ছবিতে আঁকার চেষ্টা করি। এই মোমেন্টাম গুলিকে ধরো আমি তার একটা মোমেন্টাম, সেটা যাচ্ছে এদিকে, সেটাকে আমি বলতেছি h/c,
এখন এটা দুইটা অংশ থাকবে, একটা থাকবে অ্যালং দ্য হরাইজন আর আরেকটা থাকবে অ্যালং ভার্টিক্যাল। এখন এইটা যদি ফাই হয় তাহলে এইটাকে আমি বলবো, এই ভার্টিক্যাল অংশটাকে এবার আমি বলবো এইচ নিউ প্রাইম বাই সি সাইন ফাই। আর এই অংশটাকে হরাইজন্টাল পার্টটাকে এটাকে আমি বলবো এইচ নিউ প্রাইম বাই সি কস ফাই। আর এই অংশটাকে আমি যদি এদিকে আঁকি এটা কেমন হবে দেখতে? এটা দেখতে হবে এই দিকে যাচ্ছে, তার মোমেন্টাম কত? তার মোমেন্টাম হলো পি। আর এখানে দুটো অংশ থাকবে, একটা হবে এইটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, এই জায়গাটাকে আমি বলতে পারি পি সাইন থিটা, আর এতটুক এটাকে বলতে পারি আমি পি কস থিটা। এই ছবিটা আমার কাছে থাক, আমরা তাহলে এরপরে যখন আমার প্রয়োজন হবে তখন এই ছবিটা আবার আমি ব্যবহার করব। এখন যেহেতু যেহেতু দেখো ফোটনের প্রথমে তার ফ্রিকোয়েন্সি ছিল নিউ, পরে তার ফ্রিকোয়েন্সি হয়ে গেছে নিউ প্রাইম। আর প্রথমে তার এনার্জি ছিল ই, পরে তার এনার্জি হয়ে গেছে এইচ নিউ, পরে এনার্জি হয়ে গেছে এইচ নিউ প্রাইম। তার মানে সে কিছুটা এনার্জি লস করবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে লস ইন photon energy ইকুয়াল টু, এই লসটা কোথায় যাচ্ছে? আমরা জানি এনার্জি কনজার্ভ, এনার্জি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হতে পারে। প্রথমে এখানে এখানে ইলেকট্রনটা ছিল স্থির, এই স্থির ইলেকট্রনটা গতিশীল হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি যে দিস ইজ গেইন ইন কাইনেটিক এনার্জি। সেই হলো গিয়ে তোমার সূত্র। আচ্ছা, হঠাৎ করে আবার এটা অনেক জুম আউট হয়ে গেছে, চেষ্টা করি। গেইন ইন কাইনেটিক এনার্জি, তাহলে এখন গেইন ইন কাইনেটিক, তাহলে আমি কি লিখতে পারি এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, শুধু আমি কে ই লিখে রাখি, তাহলে আমার পরে কাজ করতে সুবিধা হবে। এখন আমরা জানি যে কোনো একটা এনার্জি, ঠিক আছে, একটা দ্য মোমেন্টাম of a massless particle is related to the energy by এই ইকুয়েশন দিয়ে E equal to PC। ঠিক আছে, P হলো মোমেন্টাম আর E হলো এনার্জি। তাহলে ফোটনের মোমেন্টাম কত? ফোটনের মোমেন্টাম হলো ফোটন ইনিশিয়াল মোমেন্টাম P equal to E by C equal to H nu by C, and photon final momentum এটাকে আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু H nu প্রাইম বাই C। এটা আমরা আগে ব্যবহার করে ফেলছি, কিন্তু এটাই আসলে তাদের ফর্মুলা। তাহলে এখানে হবে H nu প্রাইম বাই C। এখন আমরা এই ক্যালকুলেশনটা একটু সামনে নিয়ে যাই। তাহলে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে momentum is also a conserved quantity, ঠিক আছে? Since momentum is also conserved,
তাহলে আবার আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, মোমেন্টাম আবার একই সাথে আবার ভেক্টর। মোমেন্টাম কিন্তু স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমি প্রথমে বের করার চেষ্টা করি যে হরাইজন্টাল ডিরেকশনে যে মোমেন্টাম গুলি আছে সেগুলি কারা কারা। সো অ্যালং horizontal axis, initial momentum equal to final momentum. তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কি ছিল? দেখো, ইনসিডেন্ট ফোটন, এই যে সংঘর্ষের আগে ফোটনের মোমেন্টাম ছিল এইচ নিউ প্লাস সি, আর ইলেকট্রনের কোনো মোমেন্টাম ছিল না। তাহলে আমি লিখতে পারি এইচ নিউ বাই সি প্লাস 0। এখন ফাইনাল মোমেন্টাম বের করতে গেলে দেখো, একটা ফোটনটা স্ক্যাটার্ড হয়ে গেছে এদিকে, ইলেকট্রনটা চলে গেছে এদিকে, কিন্তু আমি চাই এক্স অক্ষ বরাবর কি কি আছে সেগুলি দেখতে। এখন দেখো, আমি যে ফোটনের মোমেন্টাম সেটাকে আমি এক্স অক্ষ বরাবর বের করছি, এইচ নিউ বাই সি কস ফাই, ওয়াই অক্ষ বরাবর এটা এস নিউ প্রাইম বাই সি সাইন ফাই। তাহলে আমি শুধু এই পার্টটা নিব। তাহলে আমি লিখবো এইচ নিউ বাই সি কস ফাই। আর এটার ক্ষেত্রে কি করব? এটার ক্ষেত্রে দেখো, পি তার এক্স অক্ষ বরাবর অংশ হলো পি কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর অংশ হলো পি সাইন থিটা। তার মানে আমি এখানে লিখবো পি কস থিটা। 2 নম্বর আবার এটা নিলাম কোথায়? এটা হলো হরাইজন্টাল এক্সিস বরাবর। এখন আমি নিব অ্যালং ভার্টিক্যাল এক্সিস। ভার্টিক্যাল এক্সিস, দেখো ভার্টিক্যাল এক্সিস বরাবর কি? এই যে আমার ফোটনের ভার্টিক্যাল এক্সিস বরাবর কোনো কিছু নাই। এটা হলো কারণ এটা যাচ্ছে হলো এক্স অক্ষ বরাবর। তার মানে প্রথমে আমি লিখবো 0। আর ইলেকট্রন সেটা তো এমনিতেই 0, কারণ সে তার কোনো বেগ নাই। এখন আমার ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলি দেখতে হবে। যেমন ধরো, ফোটনের ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট এটা হয়ে গেছে এইচ নিউ বাই সি সাইন ফাই। তার মানে আমি এখানে লিখবো এইচ নিউ বাই সি সাইন ফাই। আর ইলেকট্রনের জন্য ওয়াই অক্ষ বরাবর হলো পি সাইন থিটা, কিন্তু এটা ডিরেকশন হলো উল্টা দিকে, কাজেই আমি এখানে একটা মাইনাস পি সাইন থিটা ব্যবহার। ঠিক আছে, এই আমার তাহলে এগুলিকে আমার অ্যানালাইসিস করা শেষ। এখন আমার এগুলি দিয়ে আমি কিছু ক্যালকুলেশন করার চেষ্টা করব। এখন দেখো, ধরো এই প্রথমে এই ইকুয়েশনটাকে সুন্দর করে লিখি এবং সি দিয়ে গুণ করে লিখি। এইচ নিউ ইকুয়াল টু এইচ নিউ প্রাইম cos phi প্লাস পিসি cos থিটা। এটা কোথা থেকে লিখলাম? এটা থেকে লিখলাম। আর এটা থেকে আমি লিখবো কি, 0 ইকুয়াল টু এইচ নিউ প্রাইম সাইন ফাই মাইনাস পিসি সাইন থিটা। আমি কি করছি? জাস্ট সি দিয়ে গুণ করছি, যেন এই যে ডিনোমিনেটরে সি গুলি আর না থাকে। এখন আমি যেটা করতে পারি, এটাকে আরেকটু সাজিয়ে লিখলাম, লিখে এইভাবে পিসি cos থিটা ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ cos phi আর পিসি সাইন থিটা ইকুয়াল টু এইচ নিউ প্রাইম সাইন। ওকে, এখন আমি যেটা করব সেটা হলো কি, এটা ধরো এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। আমি 1 কে স্কোয়ার করব এবং 2 কে স্কোয়ার করব, করে যোগ করব। যোগ করলে কি পাবো? বাম পাশে আসবে পি স্কোয়ার সি স্কোয়ার কস স্কোয়ার থিটা, পি স্কোয়ার সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে বাম পাশে শুধু থাকবে পি স্কোয়ার সি স্কোয়ার, আর ডান পাশে থাকবে এখানে দেখো এইটার হোল স্কোয়ার, এইচ নিউ স্কোয়ার
plus minus 2h nu prime cos phi আর পরে থাকবে h স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার cos স্কোয়ার phi প্লাস h স্কোয়ার নিউ প্রাইম স্কোয়ার, এখান থেকে আমি পাবো সাইন স্কোয়ার phi। এই দুটাকে মিলে এইভাবে লেখা যাবে h নিউ স্কোয়ার মাইনাস 2h নিউ প্রাইম cos phi প্লাস শুধু h স্কোয়ার নিউ প্রাইম হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে তাহলে আমরা এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি, লেটস আস সে দিস ইজ ইকুয়েশন 3। এবার আমার লেন্স অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, এটা হলো আমার ইকুয়েশন 3। বেশি উঁচু হয়ে গেছে, আরেকটু নিচে নামাই, আরেকটু নিচে নামিয়ে যাই। এখন আমি কি করব, এখন এই যে আমার ইকুয়েশন আরেকটু আমার কাজ করতে হবে, এই ইকুয়েশনের মতো আরেকটা ইকুয়েশন আমি বের করব। তো ইকুয়েশনটা কোথায় দেখি আমরা খুঁজে বের করি। সো আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা দুইটা ইকুয়েশন একটু কনসাল্ট করি। নাও the following, the total energy of a particle, এটা দুভাবে সাধারণত ডিফাইন করে, সেটা হলো E ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস mc স্কোয়ার। এটাকে কি বলে, এটা হলো তার এনার্জি, স্ট্যাটিক এনার্জি, আর এটা হলো কাইনেটিক এনার্জি, দুইটাকে যোগ করলে আমরা পাই টোটাল এনার্জি। আবার আরেকটা ইকুয়েশন আছে এরকম, এটা হলো এম স্কোয়ার সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার সি টু দি পাওয়ার 4, ও সরি ভুল করলাম, সি টু দি পাওয়ার, এটা হবে পি স্কোয়ার সি স্কোয়ার। এখন এই দুটাকে আমি ইকুয়েট করি, ইকুয়েট করলে আমরা পাবো যে কে ই প্লাস mc স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার c4 প্লাস p স্কোয়ার c স্কোয়ার। এটাকে আমি ভাঙলে কি আসবে, কে ই প্লাস 2ke mc স্কোয়ার প্লাস m স্কোয়ার c4 প্লাস m স্কোয়ার c4 প্লাস p স্কোয়ার c স্কোয়ার। এটা কেটে দিব। আর হোয়াট ওয়াজ কে ই ইকুয়াল টু আমরা আগে দেখছি h নিউ মাইনাস h নিউ প্রাইম। তাহলে এটা মানটা এখানে বসায় দিই। ঠিক আছে, বসায় দিলে আমি কি পাবো h নিউ মাইনাস h নিউ প্রাইম, ও এটা স্কোয়ার দিতে ভুলে গেছি, হোল স্কোয়ার মাইনাস 2mc স্কোয়ার ইন্টু h নিউ মাইনাস h নিউ প্রাইম ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার। অথবা এটাকে যদি আমি সুন্দর করে লিখি তাহলে এটা হয়ে যাবে পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু h নিউ স্কোয়ার মাইনাস 2h নিউ প্রাইম প্লাস h নিউ প্রাইম হোল স্কোয়ার প্লাস 2mc স্কোয়ার h নিউ মাইনাস h নিউ প্রাইম। এখন আমি পি স্কোয়ার সি স্কোয়ার একটা মান কিন্তু আগেও পাইছিলাম। কোথায় পাইছিলাম? আমি পাইছিলাম, এটা পাইছিলাম এখানে পি স্কোয়ার সি স্কোয়ারের মান এই ইকুয়েশন 3 থেকে আমি এখানে বসায় দিই। তাহলে put the value
put the value of p square c square from 3 ইকুয়েশন 3 থেকে আমি এটা বসাই, এটা বসালে আমি পাবো এখানে ছিল কি, এটা তো আবার লিখতে হবে। আচ্ছা, এখান থেকে একটু লিখি, h নিউ স্কোয়ার মাইনাস 2h নিউ প্রাইম cos phi প্লাস h নিউ প্রাইম হোল স্কোয়ার। স্যার অ্যাটেন্ডেন্সটা কি নিছেন স্যার? না অ্যাটেন্ডেন্স তো নিতে ভুলে গেছি, দাঁড়াও নিয়ে নি। আচ্ছা, একটু রেকর্ডিংটা পজ করবো, আবার পরে ভুলে যাই, বুঝছো, একটু মনে করে দিবা যে রেকর্ডিংটা পজ। তারপরে h নিউ স্কোয়ার 2h নিউ প্রাইম প্লাস h নিউ প্রাইম হোল স্কোয়ার প্লাস 2nc স্কোয়ার h নিউ মাইনাস h নিউ প্রাইম। এখানে অনেক কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পরে যা থাকবে সেটা আমি সরাসরি লিখবো, বুঝছো, তো ওইটা তোমরা একটু খুঁজে বাইর করে দিও। 2mc স্কোয়ার h নিউ মাইনাস h নিউ প্রাইম ইকুয়াল টু 2h নিউ প্রাইম ইন্টু 1 মাইনাস cos phi। এটা হলো সব কাটাকাটি শেষ করার পর এইরকম থাকবে। এখান থেকে আমি ইকুয়েশনটাকে এইভাবে পরিবর্তন করতে পারি। এখানে mc বাই h ইকুয়াল টু লেখা যায় নিউ বাই সি মাইনাস নিউ প্রাইম বাই সি ইকুয়াল টু নিউ বাই সি নিউ প্রাইম বাই সি 1 মাইনাস cos phi। তারপরে এইটাকে লেখা যায় 1 ওভার ল্যামডা, তাহলে আমি লিখতে পারি mc বাই h 1 ওভার ল্যামডা মাইনাস 1 ওভার ল্যামডা প্রাইম ইকুয়াল টু 1 ওভার ল্যামডা প্রাইম 1 মাইনাস cos phi। এখান থেকে আমি লিখতে পারি ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম ইকুয়াল টু h বাই mc ইন্টু 1 মাইনাস cos phi। এটাই হলো কি আমার ফাইনাল এক্সপ্রেশন। এটা আমাকে কি দেয় আসলে? এটা আমাকে দেয় যদি একটা ইলেকট্রন একটা ফোটন দিয়ে হিট হয়, হিট হওয়ার পর তার ওয়েভলেন্থের কি পরিবর্তন ঘটে তার একটা ইকুয়েশন আমরা এখানে দেখতে পাই। আমি তোমাদেরকে একটা রিডিং ম্যাটেরিয়াল দিব, সেখানে কিন্তু এটার অঙ্ক থাকবে, সেই অঙ্কগুলি তোমাদের করতে হবে। এইটা হলো কি আমাদের আজকে প্রথম টপিকস। আর আরো ছোটখাটো আরো কয়েকটা টপিকস আছে, এগুলি আমরা একটু আলোচনা করে আমাদের এখানকার পড়া শেষ করি। তবে অঙ্কগুলি আমি চাই তোমাদের সাথে একসাথে ওই ক্লাসে করতে, ঠিক আছে? আমরা যখন প্রথম দিন ক্লাস করব সেদিন আমরা অঙ্কগুলি করব। আমরা আজকে শুধুমাত্র থিওরিগুলি শেষ করি, কারণ অঙ্কগুলি একটু সামনাসামনি থাকলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আসছিল সেটাকে বলি আমরা ডি ব্রগলি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে যতগুলি পার্টিকেল আছে, স্পেশালি মাইক্রোস্কোপিক পার্টিকেল, এগুলি সবগুলির সাথে কোনো না কোনো একটা ওয়েভ এসোসিয়েট হচ্ছে, ঠিক আছে? এবং এই ওয়েভলেন্থের এই ওয়েভলেন্থ সম্পর্কে তিনি একটা প্রেডিকশন দিয়েছে। তাহলে এটা ওনার এটা হলো এ মুভিং বডি behaves in certain ways as though it has a wave nature। তার মানে যে কোনো একটা মুভিং বডির তার একটা এমন একটা ভাব থাকবে, এমন মনে হবে যে তার একটা ওয়েভের মতো তার একটা আচরণ থাকবে। এখন একটা ফোটন অফ লাইট, এ ফোটন
of light of frequency nu has the momentum has the momentum p equal to h nu by c equal to h by lambda কারণ কেন নিউ বাই সি হলো 1 বাই ল্যামডা এর জন্য এটাকে আমরা ইয়া করতে পারি বিকজ ল্যামডা নিউ ইকুয়াল টু সি এটা একটা সূত্র আছে এখন তাহলে ফোটন ওয়েভলেন্থ কি হবে ফোটন ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি ঠিক আছে এটাকে তাহলে আমরা this is called this lambda is called de Broglie wavelength ঠিক আছে এটাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভলেন্থ আমরা তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থ সম্পর্কে জানলাম এখন এমন হতে পারে যে যদি আমরা রিলেটিভিস্টিক কেস ব্যবহার করি ইন রিলেটিভিস্টিক কেস এই ল্যামডাকে লেখা যায় ল্যামডা ইকুয়াল টু এইচ গামা এম ভি গামাটা কি গামা ইকুয়াল টু হলো √1/1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা আমরা আগেও শিখছি ঠিক আছে সো দিস ইজ দ্য রিলেটিভিস্টিক ডি ব্রগলি ওয়েভলেন্থ এখন আমাদের অঙ্ক যদি থাকে যে রিলেটিভিস্টিক ইয়াটা ব্যবহার করো তখন আমার এই গামাটা ব্যবহার করে অঙ্ক করতে হবে সো দ্যাট ইজ ডি ব্রগলি ওয়েভ এখন আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় ওয়েভ ফাংশন প্রথমত তুমি চিন্তা করো আমাদের যে মাইক্রোস্কোপিক যে ওয়ার্ল্ড আছে যেখানে ইলেকট্রন এগুলি নিয়ে আমরা কাজ করি সেখানে কোনো পার্টিকেল সব পার্টিকেল দে আর মুভিং ঠিক আছে তারা কিন্তু কেউ স্থির নেই যেহেতু তারা মুভিং তাদের মধ্যে একটা ওয়েভ নেচার থাকবে এবং ওয়েভ নেচার থাকলে তখন আমরা তাদেরকে বলতে পারি যে দে হ্যাভ এ তারা হলো তোমার তাদের নিশ্চয়ই একটা ওয়েভ ফাংশন দিয়ে তাদেরকে আমরা ডিফাইন করতে হবে কোনো একটা ওয়েভ দিয়ে তাদেরকে আমরা ডিফাইন করবো তো আমি একটু জায়গা মতো যাই আমাকে সময় দাও অন মাই ওয়ে আচ্ছা আমি পৌঁছে গেছি কোথায় আমি পড়াবো তোমাদেরকে এই একটা শীট আমি একটা বইয়ের একটা কিছু অংশ দিয়ে দিব প্রথমে আমরা যে সরি বলো আচ্ছা প্রথমে যে আমরা এটা লিখে যে every microscopic particle লেখাটা সরে গেছে every microscopic particle has dual nature তার মানে তাদের মধ্যে দ্বৈত ভূমিকা আছে দ্বৈত ভূমিকা কি they behaves like both wave and particle
the wave nature, the quantity whose variation make up matter waves is called wave function. সাই, ঠিক আছে, সাই দিয়ে আমরা বলতে পারি যে এই যে কোনো ম্যাটার ওয়েভে যে একটা ওয়েভ ফাংশন থাকবে তার নাম হবে সাই। এই সাই is a function of x, y, and z, and sometimes t. তার মানে এমন হতে পারে যে সাই is x, y, z, অথবা কখনো কখনো এমন হতে পারে সাই x, y, z, t। ঠিক আছে, তার মানে এটা x, y, z এর ফাংশন হতে পারে, আবার কখনো কখনো সময় নির্ভর কেসে এটা সময়ের ফাংশন হতে পারে। সাই এর আলাদা কোনো ফিজিক্যাল মিনিং নাই, ঠিক আছে। সাই হলো ফিজিক্যাল মিনিংলেস একটা জিনিস, কিন্তু the wave function psi does not have any physical meaning itself। ঠিক আছে, এটার কোনো ফিজিক্যাল মিনিং নাই, বাট psi square describes, which is known as probability density, has the following meaning. কি মিনিং? সেটা হলো psi square x, y, z, আমি টিও লিখলাম, ঠিক আছে। যখন টি থাকবে না তখন টাইমের কথাটা উল্লেখ করবে না। is the probability of finding a particle at coordinate x, y, z in time t। ঠিক আছে, টি সময়ে এক্স, ওয়াই, জেড কোঅর্ডিনেটে এই পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি ইয়া করে। কেন এরকম লেখছে এই জিনিসটা একটু আমরা অল্প একটু বোঝার চেষ্টা করি। ধরো আমরা একটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল নিই, ধরো একটা হাইড্রোজেন অ্যাটমে একটা নিউক্লিয়াস থাকে যেখানে একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে।
আমরা যখন একটা ছবি আঁকি তখন দেখাই যে এরকম একটা ইলেকট্রন এখানে আছে, বাট আসলে এই ইলেকট্রনটা এখানে থাকবে তার কোনো নিশ্চয়তা নাই, সে এটা চারিপাশে সব সময় ঘুরতে থাকে। এখন আমি ধরো এই জায়গাটাকে আমি সিলেক্ট করে নিলাম, যেখানে এখন ইলেকট্রন আছে কিনা আমি জানি না, তাহলে এই জায়গাটায় ইলেকট্রন থাকার সম্ভাবনা টি সময় কত, সেই জিনিসটা আমাকে দিবে এই অংশটা। সো এটা আমাকে কি দিচ্ছে, এটা দিচ্ছে আমরা আসলে কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলের পজিশন, সে এতই দ্রুত পজিশন চেঞ্জ করে, আমরা কখনোই বলতে পারি না যে ওই জায়গাটায় সেটা আছে। আমরা বলতে পারি যে ওখানে তাকে পাওয়ার প্রবাবিলিটি 20%, 30%, কিছু একটা আমি বলতে পারি। এবং আমি যদি গোটা জায়গাটাকে স্ক্যান করি, ধরো এই গোটা জায়গাটাকে আমি আমার চিন্তার ভিতর রাখলাম যে এই জায়গাটার ভিতর আমি দেখতে চাই যে আমার ইলেকট্রন আছে না, তাহলে আমি পাবো 1, কারণ সে কোথাও না কোথাও তো থাকবেই এখানে, তাই না? সো এই হলো ওয়েভ ফাংশনের কনসেপ্ট। এরপরে আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করি, সেই কনসেপ্টটাকে বলা হয় আনসার্টেনটি প্রিন্সিপাল। এটা দিয়েই আমরা আজকে আমাদের ক্লাস শেষ করে দিব। এটা শুধু আমরা এটার মেইন থিমটা আমরা বুঝার চেষ্টা করি। এটার নাম হলো আনসার্টেনটি আনসার্টেনটি প্রিন্সিপাল বলতে বোঝায় যে আমরা আমরা যদি ক্লাসিক্যাল পার্টিকেল চিন্তা করি, ধরো একটা ক্লাসিক্যাল পার্টিকেলে আমরা দুইটা টার্ম চিন্তা করি, সেটা হলো একটা হলো তার বেগ ভি, এবং তার তার পজিশন 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 জানা এক্স, এবং তার মোমেন্টাম পি। ঠিক আছে, পি বের করতে গেলে আমার কি লাগে, তার বেগটা লাগে, তাই না, ভেলোসিটিটা লাগে। তার মানে আসলে মোটা অঙ্কে অঙ্কে হিসাব করলে এটা হলো এক্স আর ভি, এই দুইটা জিনিস আমার জানা থাকি সবসময়। ধরো যে একটা ক্লাসিক্যাল পার্টিকেল, সে তো বড় একটা জিনিস, তার পজিশন কোথায়, তার সব পজিশনে তার ভেলোসিটি কত, এই জিনিসটা আমি সবসময় আমি ট্র্যাক করতে পারি। তখন আমরা একটা ফেজ স্পেসে কি থাকে, এদিকে থাকে এক্স আর এদিকে থাকে পি, তার গতিবিধি আমি পুরোপুরি ট্র্যাক করতে পারি, সে কোথায় যাচ্ছে, তার কখন তার এক্স কত, তখন তার ভেলোসিটি কত, বা জিরো হলে এখানে চলে আসবে, এগুলি আমি সবসময় ট্র্যাক করতে পারবো। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলে যদি আমি তার পজিশন জানা থাকে, তাহলে তার মোমেন্টাম কখনোই আমি জানবো না। এইটাই হলো আনসার্টেনটি প্রিন্সিপাল। সো এটাকে কিভাবে লিখবো, আমি একটু জিনিসটা লিখি সুন্দর করে। এক মিনিট, আমি একটু ওখানে পৌঁছে নিই। আমি একটা বই ব্যবহার করতেছি, এই বইটাই তোমাদেরকে দিয়ে দিব। সরি, এটা আনসার্টেনটি প্রিন্সিপালের স্টেটমেন্টটা এরকম, it is impossible to know both the exact exact position and exact momentum at the same time. At same time. এটা বোঝার জন্য আমরা একটা একটা টার্ম ব্যবহার করব, সেটাকে বলা হয় আনসার্টেনটি। সেটা হলো এরকম,
আমরা আগে একটা জিনিস পড়ছিলাম, সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। সিগমা আমরা বলি কি, অনেকগুলি যদি ডাটা থাকে, ধরো n সংখ্যক ডাটা আছে, n সংখ্যক ডাটার xi মাইনাস x মিন হোল স্কোয়ার ডিভাইডেড বাই তো n এখানে দিয়ে দিছি। দিস ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা কি করি, কতগুলি ডাটা তারা কতটুকু ছড়ানো আছে সেই জিনিসটাকে আমরা ডিফাইন করতে পারি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। মিন দিয়ে কি ব্যবহার করতে পারি, মিন দিয়ে আমরা, এটা হলো মিন দিয়ে আমরা কি করি, সামেশন অফ xi বাই n, তার মানে সবগুলি ডাটা যোগ করে n দিয়ে ভাগ করে মিন বের করি। তার মানে এটা আমাকে কি দেয়, যে ডাটাগুলি সেন্ট্রাল টেন্ডেন্সি কোথায়, তার মূল মাথাটা কোথায় থাকে। তার মানে আমি ধরো এতগুলি ডাটা নিলাম, অনেকগুলি ডাটা নিলাম, তার মিন হয়তো এখানে থাকবে, তারপর সে এই পাশে কতটুকু বিস্তৃত সেই জিনিসটা আমাকে দিবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আমি ডিফাইন করি, লেট আস ডিফাইন আনসার্টেনটি ইন এক্স। del x equal to x minus x bar whole square। এটা হলো তোমার x বার, এই চিহ্নগুলি বুঝতে হবে, দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাভারেজ। কিন্তু যখন আমি এটা x স্কোয়ার লিখবো তখন এটা হয়ে যায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, তাহলে হোয়াট দিস ইজ কল্ড আনসার্টেনটি ইন x, দিস ইজ কল্ড uncertainty in momentum। এখন আনসার্টেনটি প্রিন্সিপাল বলতেছে ডেল এক্স গুণ ডেল পি ইজ স্মলার অর ইকুয়াল টু এইচ কাট বাই 2। এইচ কাট তুমি জানো খুবই ছোট একটা নাম্বার, তাই না, 6.63, এটাকে দিয়ে 2 পাই ভাগ ইন্টু 10 টু দি মাইনাস 34, এটাকে দিয়ে 2 পাইকে ভাগ করলে তখন আমরা পাই এইচ কাট। তার মানে এটা খুব একটা ছোট সংখ্যা। তার মানে তুমি যদি ডেল এক্স খুব প্রিসাইজলি জানো, তখন ডেল এক্স এর মান হবে 0-র কাছাকাছি, তখন ধরো 1, আর ডেল পির মান তখন হয়ে যাবে একদম ছোট একটা সংখ্যা 10 টু দি মাইনাস 34, খুবই ছোট একটা সংখ্যা। তার মানে যে কোনো একটা আমি খুব প্রিসাইজলি জানবো, আরেকটা আমি প্রিসাইজলি জানবো। হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দিস ফর্মুলা? এইটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রন ক্যান নট রিসাইড ইন দ্য নিউক্লিয়াস। এইটাই হলো তার একটা অ্যাপ্লিকেশন। এগুলো অনেক ডিটেলস, এগুলি আমরা আর যাবো না। আমরা তাহলে কি পড়লাম আজকে, আমরা প্রথম থেকে আমরা কি পড়ছি এটা একটু আমাদের আলোচনা করা উচিত। প্রথম থেকে আমরা পড়ছি হলো, 1 মিনিট আমি একটু যাই জায়গা মতো, কি কি আলোচনা করছি এটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তাহলে তোমাদের প্রিপারেশন নেওয়ার সময় সহজ হবে। Let us share the page যেখানে আমাদের কোর্স আউটলাইন আছে। তোমাদের স্ক্রিনে চলে আসছে আশা করি। চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করতেছি আমরা। কোয়ান্টা কাকে বলে সেটা একটু শিখছিলাম, যে কোনো একটা ডিসক্রিট কতগুলি নাম্বার থাকলে সেগুলিকে আমরা কোয়ান্টা বলবো। তারপর আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট শিখছিলাম, যে কোনো একটা ম্যাটারের উপর যদি বাইরে থেকে লাইট এসে পড়ে তাহলে দেয়ার ইজ এ ডিসলজ অফ ইলেকট্রন। এই ইলেকট্রনগুলি একটা সার্কিটের ভিতর দিয়ে তুমি প্রবাহিত করলে সেখানে কারেন্ট পাওয়া যেতে পারে। তাই কোয়ান্টাম থিওরি অফ লাইট কি সেটা আমরা আলোচনা করছিলাম, কম্পটন এফেক্ট আলোচনা করছিলাম। এগুলি সবগুলো হলো পার্টিকেল প্রপার্টি, একটা ওয়েভের পার্টিকেল প্রপার্টি। আর ওয়েভ প্রপার্টিস কি কি আছে, যেমন ধরো ডি ব্রগলি ওয়েভ আজকে আলোচনা করলাম, ওয়েভ ফাংশন কাকে বলে আলোচনা করলাম, আনসার্টেনটি প্রিন্সিপাল আলোচনা করলাম, এটার অ্যাপ্লিকেশন গুলি দেখলাম। সো এইগুলি মিলেই আমাদেরকে যতটুকু পড়ানো হয়েছে, আমার এখন আসলে একটু সিলেবাসটা একটু কাট করছি, কারণ হলো গিয়ে আমাদের আসলে ক্লাস নাই। তোমাদের মাত্র আজকে 13টা না কতটা ক্লাস হবে, 20টা ক্লাসেই আসলে ক্লাস শেষ হয়ে যাচ্ছে।
তো আমাদের একটু সিলেবাসটা একটু কমে পড়ছি, এখানে ডি ব্রগলি ওয়েব শিখলাম, ওয়েব ফাংশন নিয়ে হয়তো অনেকদিন পড়ানো যেত, আনসার্টেন প্রিন্সিপাল পড়ানো যেত, এগুলি আসলে আর সময় নেই। সো তো আমরা যা পড়ছি এতটুকুর ভিতরেই আমরা এখন সীমিত থাকবো। সো ঠিক আছে, তাহলে এই হলো অবস্থা। তোমাদের ভিডিও দিয়ে দিব, ভিডিওটা, তাহলে তোমরা সেখান থেকে আবার প্রিপারেশন নিতে পারবা। আমাদের ফিজিক্যালি আগামী সোমবারে দেখা হবে। তো আমি